আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। কৃষ্ণ সাগরে রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদনে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ। চোরাই জ্বালানি নিয়ে পালানোর সময় ভারতীয় ক্রুসহ জাহাজ আটক করল ইরান। এবং সর্বশেষ থাকবে, যুদ্ধ থেকে রমরমা ফায়দা লুটছে অস্ত্র নির্মাতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলের সেনাবাহিনী। দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতোজাক ব্রিক তার মতে, অব্যাহত যুদ্ধ ও কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার মনোভাবের কারণে দেশটির সেনাবাহিনী এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে পড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। দৈনিক মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন কমিশনড অফিসার ডাকে সাড়া দেননি বা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। গাজায় 2 বছর ধরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। এই যুদ্ধে দেশটির 923 সেনা নিহত এবং আহত হয়েছে আরও প্রায় 6,500। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম এসব জানায়। এছাড়া বর্তমানে প্রায় 20,000 সেনা যুদ্ধ পরবর্তী মানসিক ধকল বা পোস্ট ট্রমেটিক স্ট্রেসে ভুগছে বলেও উল্লেখ করা হয়। মূলত কঠোর সামরিক সেন্সরশিপের মধ্যেও যুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে, যাতে সেনা সদস্যদের মনোবল ধরে রাখা যায়। ব্রিক জানান, সেনাবাহিনীর বহু কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন এবং তরুণ সদস্যরা দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন। ফলে সেনাবাহিনীর বিভিন্ন শাখায় ব্যাপক জনবল ঘাটতি তৈরি হয়েছে। তার মতে, এই সংকট এখন সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও যুদ্ধোপকরণ পরিচালনাকেও বাধাগ্রস্ত করছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে সেনাবাহিনী সম্পূর্ণ অচল অবস্থায় চলে যেতে পারে। আর এ পরিস্থিতির জন্য ব্রিক পূর্ববর্তী চিফ অব স্টাফদের ভুল সিদ্ধান্তকে দায়ী করেন। তার মতে, গত কয়েক বছরে জনবল কমানো ও সেনা সদস্যদের সার্ভিসের মেয়াদ কমিয়ে আনার মতো এমন সব পদক্ষেপই বিশাল শূন্যতা তৈরি করেছে, আর এটি দ্রুত পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন, এসব সিদ্ধান্ত অভিজ্ঞ সেনাকে সেনাবাহিনীর বাইরে ঠেলে দিয়েছে এবং অদক্ষ সদস্যকে সংবেদনশীল পদে রেখে দিয়েছে, আর তারা বর্তমান যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারছে না। তার অভিযোগ, বহু বছর ধরে সেনাবাহিনীর জনবল বিভাগ দায়িত্বজ্ঞানহীনভাবে চলছে এবং মানব সম্পদ ব্যবস্থাপনার মূল সমস্যাগুলো উপেক্ষা করে এসেছে। কৃষ্ণ সাগরে রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। কৃষ্ণ সাগরে 2টি রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই ট্যাঙ্কারগুলো মস্কোর কথিত শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের অংশ ছিল। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রির এই কথিত শ্যাডো ফ্লিটের ব্যবহার করছে মস্কো। সাধারণত এই বহরের জাহাজগুলোর নিবন্ধন বা অন্যান্য আইনি নথিপত্রে অস্পষ্টতার কারণে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া জটিল হয়ে পড়ে। বিবিসির যাচাই করা ফুটেজে দেখা যায়, ইউক্রেনের জলজ ড্রোনগুলো ঢিউ ভেঙে জাহাজগুলোর দিকে ছুটে যাচ্ছে। ট্যাঙ্কারে হামলা চালালে বিস্ফোরণের আগুনের গোলায় রূপ নিয়ে কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। হামলার শিকার ট্যাঙ্কারগুলোর নাম কাইরোস এবং ভিরাট বলে জানিয়েছে তুরস্ক। 2টি জাহাজই 2টি গাম্বিয়ায় নিবন্ধিত। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী 2টিই নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজের তালিকায় রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ড্রোন হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। যুদ্ধে রাশিয়ার অর্থসংখ্যতা ক্ষতিগ্রস্ত করতে তাদের জ্বালানি ব্যবসায় বিভিন্ন রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কিয়েভ ও তার মিত্ররা। সর্বশেষ হামলা সেই প্রচেষ্টার নতুন মাত্রা বলেই ধারণা করা হচ্ছে। কৃষ্ণ সাগরে রাশিয়ার তেলবাহী জাহাজগুলো কেবল পশ্চিমা নিষেধাজ্ঞার নয়, সরাসরি সামরিক হামলার ঝুঁকিতেও রয়েছে। হামলার মাধ্যমে সে সতর্কবার্তা দিল ইউক্রেন। তুরস্ক জানায়, তারা জাহাজগুলোকে সহায়তা করেছে এবং কাইরোসের আগুন নেভাতে 2টি তুর্কি নৌযান চেষ্টা করছে, এমন ফুটেজও প্রকাশ করেছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার জানান, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রুস্তেম উমেরোভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুদ্ধাবসানের বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে। ইউক্রেনের পূর্ববর্তী প্রধান প্রতিনিধি, জেলেন্সকির প্রভাবশালী চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক ফ্রাইডে দুর্নীতিবিরোধী গোয়েন্দাদের তার অ্যাপার্টমেন্টে তল্লাশির পর পদত্যাগ করায় এবার উমেরোভি ইউক্রেনীয় দলের নেতৃত্ব দিচ্ছেন। ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে রবিবার ফ্লোরিদাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ আগামী সপ্তাহে মস্কোতে আলোচনায় বসবেন। নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদনে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ইসরায়েলের আদালতে বিচার চলছে। এসব অভিযোগ থেকে রেহাই পেতেই এই ক্ষমার আবেদন করেন তিনি। আর তার এই আবেদনের বিরোধিতা করে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। বিরোধী নেতারাও এতে যোগ দেন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, দুর্নীতির মামলায় নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদনকে ঘিরে প্রেসিডেন্ট আইজাক হারজগের বাসভবনের কাছে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। তেল আবিবে হওয়া রোববারের এই বিক্ষোভে অংশ নেন বিরোধী আইন প্রণেতারাও। স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, নেসেট সদস্য না আমা লাজিম সহ বেশ কয়েকজন বিরোধী নেতা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। তারা হারজগকে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদন প্রত্যাখ্যান করার আহ্বান জানান। বিক্ষোভকারীরা এ সময় ইসরায়েলের চলমান রাজনৈতিক সংকটের জন্য নেতানিয়াহুকে দায়ী করেন। এদিকে বহু বছর ধরে চলা নিজের বিচার শেষ করার জন্য প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর এই ক্ষমার আবেদন ইসরায়েলে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিরোধী নেতা ইয়াইর লাপিদও আহ্বান জানান, নেতানিয়াহু অপরাধ স্বীকার না করলে এবং রাজনীতি থেকে অবসর না নিলে প্রেসিডেন্ট যেন কোনোভাবেই তাকে ক্ষমা না করেন। এর আগে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু রোববার আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার আবেদন জমা দেন। তবে সেখানে কোনো অপরাধ স্বীকার করেননি তিনি। অথচ ইসরায়েলি আইনে ক্ষমাপ্রাপ্তির আগে অপরাধ স্বীকার করা বাধ্যতামূলক। ইসরায়েলি প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, হারজগ এই গুরুত্বপূর্ণ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেবেন। এই সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী হওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পক্ষে তিনি। নেতানিয়াহু অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে বলেছেন, চাইলে বিচার প্রক্রিয়ার শেষ পর্যন্ত যেতে পারতেন, তবে জাতীয় স্বার্থের বিবেচনায় ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। এর আগে গত নভেম্বর মাসের শুরুর দিকে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগের কাছে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় হারজগ স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমার জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে। চোরাই জ্বালানি নিয়ে পালানোর সময় ভারতীয় ক্রু সহ জাহাজ আটক করল ইরান। পারস্য উপসাগরে জ্বালানি পাচার ঠেকাতে অভিযান চালিয়ে একটি জাহাজ আটক করেছে ইরান। এসওয়াতিনির পতাকাবাহী এই জাহাজে ৩,৫০,০০০ লিটার চোরাই গ্যাস অয়েল পাওয়া গেছে। চোরাই জ্বালানি বহনকারী এই জাহাজটিতে ১৪ নাবিকের মধ্যে ১৩ জনই ভারতীয় নাগরিক ছিলেন, খবর রয়টার্সের। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডার বলেন, গ্যাসওয়েল আকারে চোরাই জ্বালানি বহনকারী একটি জাহাজ আটক করা হয়েছে। জাহাজটিতে এসওয়াতিনির অর্থাৎ সোয়াজিল্যান্ডের পতাকা রয়েছে। আদালতের নির্দেশে জাহাজটিকে বুশেহরের উপকূলে আনা হয়েছে এবং এটি আনলোড করা হবে। তিনি আরও জানান, জাহাজটিতে মোট ১৪ জন ক্রু সদস্য রয়েছে এবং তাদের মধ্যে ১৩ জনই ভারতীয় নাবিক। এছাড়া বাকি একজন প্রতিবেশী দেশের নাগরিক। রয়টার্স বলছে, জ্বালানিতে ভর্তুকি বেশি থাকায় ইরানে জ্বালানির দাম বিশ্বে অন্যতম সর্বনিম্ন, যে কারণে দেশটিতে প্রায়ই জ্বালানি চোরাচালানের ঘটনা ঘটে। এছাড়া মুদ্রার দরপতনের কারণেও ইরান দীর্ঘদিন ধরেই জ্বালানি চোরাচালানের বিরুদ্ধে লড়াই করছে। আর তাই ইরানি কর্তৃপক্ষ প্রায়ই অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজ আটক করার ঘোষণাও দিয়ে থাকে, মূলত স্থলপথে প্রতিবেশী দেশগুলিতে ও সমুদ্রপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলিতে জ্বালানি পাচারই এই চোরাচালানের প্রধান লক্ষ্য। এর আগে জ্বালানি চোরাচালানের অভিযোগে গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে নিজেদের আঞ্চলিক পানিসীমা থেকে বিদেশি একটি ট্যাঙ্কার জব্দ করেছিল ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওই ট্যাঙ্কারের ১৭ নাবিককেও গ্রেপ্তার করা হয়েছিল। জব্দকৃত সেই ট্যাঙ্কারে ২০ লাখ লিটারেরও বেশি চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল। তার আগে গত জুলাই মাসেও ওমান সাগরে জ্বালানি চোরাচালান কাজে জড়িত সন্দেহে বিদেশি একটি ট্যাঙ্কার জব্দ করেছিল ইরানি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জব্দকৃত সেই ট্যাঙ্কারটিতে প্রায় ২০ লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল। যুদ্ধ থেকে রমরমা ফায়দা লুটছে অস্ত্র নির্মাতারা। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা ও সামরিক ব্যয়ের বৃদ্ধি, এই তিনের সমন্বয়ে ২০২৪ সালে
পৃথিবীর শীর্ষ ১০০ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেকর্ড $৬৭৯ বিলিয়ন আয় করেছে বলে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে সিপ্রি জানায়, গাজা ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাত সংকট বৈশ্বিক অস্ত্র চাহিদা বাড়িয়ে তুলেছে, যার ফলে অস্ত্র নির্মাতা কোম্পানির আয় গত বছরের তুলনায় আয় বেড়েছে ৫.৯%। রিপোর্টে বলা হয়, মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভিত্তিক কোম্পানিগুলোই রমরমা ব্যবসা করেছে। শীর্ষে আছে লকহেড মার্টিন, নর্থরপ গ্রোদেন ও জেনারেল ডায়নামিক্স। ২০২৪ সালে একমাত্র যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো মোট $৩৩৪ বিলিয়ন আয় করে, যা আগের বছরের তুলনায় ৩.৮% বেশি। তবে F-35 যুদ্ধবিমান, কলম্বিয়া ও ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন এবং সেন্টিনেল আইসিবিএম প্রকল্পে বিলম্ব ও বাজেট অতিক্রমের সমস্যাও উল্লেখ করেছে সিপ্রি। ইউরোপে ২৬টি কোম্পানি তালিকায় ছিল, যার মধ্যে ২৩টি আয় বাড়াতে সক্ষম হয়েছে। তাদের মোট আয় দাঁড়িয়েছে $১৫১ বিলিয়ন, ১৩% বৃদ্ধি। চীন ভিত্তিক কোম্পানিগুলোর আয় 10% কমে যাওয়ায় এশিয়া ওশেনিয়ায় মোট আয় কিছুটা হ্রাস পেয়েছে। চীনের নরিনকো একাই আয় হারিয়েছে ৩১%। সিপ্রি বলছে, দুর্নীতি ও চুক্তি বাতিলের কারণে চীনের সামরিক আধুনিকায়ন পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে। অন্যদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ায় বিপরীত পরিস্থিতি। জাপানের কোম্পানিগুলো মোট আয় বাড়িয়েছে 40%, দক্ষিণ কোরিয়ার ৩১%। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের ৯টি কোম্পানি শীর্ষ ১০০তে স্থান পেয়েছে। তাদের মোট আয় $৩১ বিলিয়ন, 14% আয় বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের মধ্যেই ইসরায়েলি ৩ কোম্পানি এলবিট সিস্টেমস, IAI ও রাফায়েল যৌথভাবে আয় করেছে $১৬.২ বিলিয়ন, যা 16% বেশি। এলবিট একাই লাভ করেছে $৬.28 বিলিয়ন। সিপ্রি জানিয়েছে, ইসরায়েলি ড্রোন ও অ্যান্টি ড্রোন ব্যবস্থার আন্তর্জাতিক চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তুরস্কের 5টি কোম্পানি তালিকায় স্থান পেয়ে মোট $10.1 বিলিয়ন আয় করেছে। ড্রোন নির্মাতা বাইকারের আয়ের 95%ই রপ্তানি থেকে এসেছে। ইউক্রেনের জেএসসি ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি আয় বাড়িয়েছে 41%। রাশিয়ার রস্টেক ও ইউনাইটেড শিপবিল্ডিং যৌথভাবে $31.2 বিলিয়ন আয় করে, যা 23% বৃদ্ধি পেয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও। সিপ্রি বলছে, একদিকে চলমান যুদ্ধ, অন্যদিকে বাড়তি সামরিক বিনিয়োগ, সব মিলিয়ে বিশ্ব ধীরে ধীরে আরও অস্ত্রনির্ভর যুগে প্রবেশ করছে। সূত্র আল জাজিরা।